দরজা খুলতে এত সময় লাগে? আমি তো ভাবলাম চাবি নিয়ে আসতে হবে বুঝি। একটু চা বানাচ্ছিলাম তো তাই দেরি হলো। শোনো, একটা খুশির খবর আছে আজ। আগে বাজারের ব্যাগটা ধরো তো, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর শুনছি সব খবর। তাড়াতাড়ি এসো, কিন্তু আমি আর তর সইতে পারছি না। আচ্ছা বাবা, এই তো 2 মিনিট। তোমার এই চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে বড় কিছু একটা খবর আছে। এবার বলো তো, কি এমন খুশির সংবাদ যে সকাল থেকেই তোমার মুখে হাসি ধরছে না? বাবা ফোন করেছিলেন আজ, আমাদের দাওয়াত দিয়েছেন বাড়িতে যাওয়ার জন্য। সত্যি? এতদিন পর? বিশ্বাস হচ্ছে না কমলা। এই দিনটার জন্যই তো কতদিন অপেক্ষা করেছিলাম আমরা। আমিও তো ভাবিনি বাবা এভাবে নিজে থেকে ফোন করবেন। বিয়ের পর থেকে তো একটাও কথা হয়নি আমাদের। কেঁদো না কমলা, কেঁদো না। আজকের এই খবরটাই তো এতদিনের সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো। তোমার পরিবারের অমতে বিয়ে করেছিলাম বলে এতদিন যে কষ্টটা পেয়েছি, আজকে এই খবরে সব যেন মুছে যাচ্ছে। সত্যি, এখন মনে হচ্ছে সময়ই সব ঠিক করে দেয়। আমি কালকেই অফিস থেকে ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। দেরি করার তো কোনো মানেই হয় না এখন। ঠিক আছে, তাহলে আজ রাতেই গুছিয়ে রাখি, কাল সকালেই বেরিয়ে পড়ব। এতদিন পর তোমার বাবা মায়ের সাথে দেখা হবে ভাবতেই আমার বুকটা কেমন করছে। তোমার মনটাও তো একদম আমার মতোই, তাই না? তোমার বাবা মা মানে এখন আমারও বাবা মা। শুধু ভয় হচ্ছে এতদিন পর গিয়ে যদি অস্বস্তি লাগে সবার। সেটা নিয়ে চিন্তা করো না, দেখবে দুদিনেই সব ঠিক হয়ে যাবে। এতদিন পরে শ্বশুরবাড়ি যাব ভাবতেই কি যে আনন্দ হচ্ছে। কত রকম খাবার, কত আদর যত্নই না করবে সবাই। এত খুশি হয়েও না এখনই, আগে চলো দেখি ওরা আমাদের কিভাবে গ্রহণ করে। তোমার শুধু অলক্ষণে কথা কমলা, দেখবে সব ঠিক হবে, চিন্তা করো না এত। মায়ের জন্য এই শাড়িটা রাখলাম, আর বাবার জন্য এই পাঞ্জাবিটা। আর দাদার জন্য ঘড়িটা, বৌদির জন্য শাড়ি, সবার জন্যই তো ভালো কিছু নিয়েছি আমরা। খালি হাতে তো যাওয়া যায় না, এতদিন পর যাচ্ছি, সবকিছু তো গুছিয়ে নিতে হবে। আমার তো শ্বশুরবাড়ির খাবারের কথা ভেবেই এক্ষুনি জিভে জল চলে আসছে। তোমার মায়ের হাতের রান্নার সুনাম তো অনেক শুনেছি তোমার মুখে। মায়ের হাতের রান্না খেলে তো তুমি নিজের বাড়ির রান্নাই ভুলে যাবে। সেটা তো ঠিক, মায়ের হাতের রান্না সত্যিই অসাধারণ। কিন্তু এখন এসব ভাবার চেয়ে ব্যাগটা গুছিয়ে ফেলি, কাল সকালেই বেরোতে হবে। আচ্ছা কমলা, কৈলাস কি এখনো রাগ করে আছেন আমার উপর? জানি না গো, দাদার সাথেও তো অনেকদিন কথা হয়নি। আশা করি সব ঠিক হয়ে যাবে। দেখো, সময়ের সাথে সব রাগ অভিমানী তো কমে যায়। আশা করি দাদাও এতদিনের সব ভুল সব ভুলে গেছেন। তাই যেন হয় গো। দাদা আমাকে খুব ভালোবাসতেন ছোটবেলায়, ওর এই অভিমানটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মনে আছে বিয়ের আগে তোমার দাদাই তো আমাকে সাইকেলে করে তোমার বাড়ির পাশ দিয়ে ঘুরিয়ে আনতো। তখন কত ভালো বন্ধু ছিলাম আমরা। হ্যাঁ, সেই দিনগুলো ভাবলে এখনো মন ভালো হয়ে যায়। দেখো, এবারে গিয়ে সেই পুরনো বন্ধুত্বটাই যেন আবার ফিরে পাই আমরা। এই কাদার মধ্যে যদি পড়ে যাও তাহলে কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, পড়লে তো তোমাকেই টেনে তুলতে হবে। তখন কিন্তু তোমাকে আমাকে দোষ দিও না। তোমাকে তুলতে গিয়ে যদি আমিও পড়ে যাই, তখন দুজনেই কাদা মাখামাখি হয়ে শ্বশুর বাড়ি ঢুকবো। তাহলে তো প্রথম দর্শনেই সবাই আমাদের মনে রাখবে, ভুলবে না সহজে। আর একটু সাবধানে হাঁটো, এই পাশে বড় একটা গর্ত আছে বৃষ্টির জলে ঢাকা। সত্যি তো, ভাগ্যিস তুমি বললে, না হলে এক্ষুনি পড়ে যেতাম সব হাঁটু অবধি কাদায়। বাহ, দারুণ স্বাদ! এই মিষ্টিগুলো না খেলে তো জীবনটাই বৃথা। আরে এখন অত খেও না, তোমার শ্বশুর বাড়ি গিয়ে দেওয়ার জন্যই তো কিনতে এসেছি। মনে হচ্ছে জীবনে মিষ্টি খাওনি, তাই না? এত ভালো মিষ্টি সামনে থাকলে কি কেউ থামতে পারে বলো তো? নতুন জামাই গ্রামে প্রথম এসে যদি এভাবে সব মিষ্টি খেয়ে ফেলো, আর তা যদি লোকজন দেখে, মান সম্মান কিছু থাকবে? তাই তো, মিষ্টি খেয়েই তো পেট ভরিয়ে ফেললাম। এবার শ্বশুরবাড়ি গিয়ে কি খাবো বলো তো? ঠিক আছে, চলো তাহলে। চলো, আর এখানে মিষ্টি নিয়ে নি, না হলে তোমার পেটের এই ক্ষতিটা পূরণ হবে না। আর একটা কথা, বাড়িতে গিয়ে অত মজা করে কথা বলো না দাদার সাথে, আগে দেখি ও কেমন ব্যবহার করে। ঠিক আছে, তোমার কথা মতোই চলবো, চিন্তা করো না। আর এত মিষ্টি খেয়ে পেট খারাপ করো না, তাহলে সব আনন্দই মাটি হয়ে যাবে।
চিন্তা করো না, এই সামান্য মিষ্টিতে আমার কিচ্ছু হবে না। দেখা যাক, রাতে যদি পেট ব্যথা করে তখন বুঝবে। মা, কতদিন পর তোমাকে দেখলাম, বুঝতে পারছি না কি বলবো। মারে, তোকে ছাড়া এই ঘরটা যে ফাঁকা লাগতো বলে বোঝাতে পারবো না। আমিও তো রোজ তোমাদের কথা ভাবতাম, কিন্তু কিভাবে যোগাযোগ করব বুঝতে পারতাম না। যা হয়েছে আজ তুই এসেছিস সেটাই বড় কথা। একটু রোগা হয়ে গেছিস মনে হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ মা, ঠিক মতো খাই, তুমি শুধু শুধু চিন্তা করছো। নাও ননদিনী, গরম গরম চা খাও। জামাইবাবু আপনিও নিন। ধন্যবাদ বৌদি, আপনাদের এই আন্তরিকতা দেখেই মনটা ভরে যাচ্ছে। আরে ধন্যবাদের কি আছে জামাইবাবু, আপনারা তো আমাদেরই মানুষ। হ্যাঁ বাবা, এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবেই থাকো। মা, দাদা কেমন আছে? ও কি এখনো রাগ করে আছে আমার ওপর? দাদা কেমন আছিস তুই? ভালো আছি, আমার একটু কাজ আছে, আমি চললাম মা। বাবা, এই পাঞ্জাবিটা আপনার জন্য, আশা করি পছন্দ হবে। বাহ, খুব সুন্দর তো, তোমার পছন্দ আছে বলতে হবে বাবা। মা, এই শাড়িটা তোমার জন্য, তোমার পছন্দের রঙই নিয়েছি। তোর এত কিছু আনার কি দরকার ছিল? তোরা এসেছিস সেটাই তো সবচেয়ে বড় উপহার। বৌদি, এটা তোমার জন্য, আশা করি পছন্দ হবে। এত সুন্দর শাড়ি ননদিনী, তুমি সত্যি আমার কথা মনে রেখেছো? জানো বিমলা, ছেলেটা তো ভালোই আমাদের মেয়েটাকে খুব যত্নে রেখেছে, কোনো কিছুর অভাব নেই দেখলাম। হ্যাঁ গো, আমরা প্রথমে ভুল ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি কমলা ভুল করেনি। অভিলাষ তো বেশ ভালো চাকরিও করে শুনলাম, মেয়েটা ভালোই আছে বোঝা যাচ্ছে। সত্যি এতদিন শুধু শুধুই দুশ্চিন্তা করেছি আমরা, মেয়েটাকে অকারণে কষ্ট দিয়েছি। আমাদেরও তো ভুল ছিল বিমলা, শুধু সমাজের কথা ভেবে নিজের মেয়ের সুখটাই দেখতে পাইনি এতদিন। এখন যা হওয়ার হয়ে গেছে, বাকি জীবনটা অন্তত মেয়েটার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। ঠিক বলেছ, আর কৈলাসকেও বোঝাতে হবে ও যেন অভিলাষের সাথে সহজ হয়ে যায়। দেখেছো তো, আগে ওদের দুজনের মধ্যে কত ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব দেখে মনে হতো ওরা দুজন দুই ভাই। ছেলেটার মনটাও তো ভালো, শুধু অভিমানটাই যা একটু বেশি, সময় হলে ঠিক গলে যাবে দেখো। কৈলাস, তোমার কাছে যে টাকাটা পাওনা আছে সেটা এবার ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে মনে হয়। বাবু, আরও কিছুদিন সময় দিন না, একটু ব্যবস্থা করবার চেষ্টা করছি। আরে দুদিনের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে কৈলাস, তা নাহলে আমাকে আইনের আশ্রয় নিতে বাধ্য হতে হবে। বুঝলাম বাবু, চেষ্টা করছি। আমারও তো একটা হিসেব আছে কৈলাস, তুমি নিশ্চয়ই বুঝবে। বুঝি বাবু, আপনার কোনো দোষ নেই এতে, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে। ঠিক আছে, আমি আশা করব তুমি সময় মতো ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে বাবু, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এখন আমি কি করব? এতগুলো টাকাই দুদিনের মধ্যে কোথায় পাবো? বাবাকে বললে তো উনি নিজে জমানো টাকা দিয়ে দেবেন, কিন্তু ওনার সেই টাকা তো ওনার বৃদ্ধ বয়সের ভরসা, সেটা নেওয়া তো ঠিক হবে না আমার। কাউকে বলাও যাচ্ছে না, একাই এই বোঝাটা বইতে হচ্ছে আমাকে। দোকানে যা বাকি টাকা আছে সেটাও তো এখনই তুলতে পারছি না, মাথাটাই কাজ করছে না আজকে। কৈলাস, একটু দাঁড়া না, কথা বলি একটু। আমার তাড়া আছে, পরে কথা হবে। আরে দেখ কৈলাস, আমি জানি আমি ভুল করেছি তোদের না জানিয়ে কমলাকে বিয়ে করে, কিন্তু বিশ্বাস কর আমি ওকে যত্নে রাখবার চেষ্টা করেছি সব সময়। আমি ওকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি কৈলাস, শুধু একটাই আফসোস, তোদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হয়েছিল, এই একটাই কষ্ট আমার মনে থেকে গেছে এতদিন। হ্যাঁ বুঝলাম রে অভিলাষ, এখন যাই, বাড়িতে কাজ আছে। কৈলাস, তোর যদি কখনো কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় বলিস আমাকে, বন্ধুত্ব তো এখনো শেষ হয়ে যায়নি আমাদের মধ্যে, তাই না? দেখা যাক অভিলাষ। বুঝি কৈলাস, বাবা মায়ের সম্মানও তো গুরুত্বপূর্ণ, কিন্তু আশা করি সময়ের সাথে সব মিটে যাবে। হ্যাঁ, আচ্ছা আজকে তোর মুখটা এত শুকনো লাগছে কেন বলতো, কোনো সমস্যা নাকি? না না, তেমন কিছু না, এমনি একটু ক্লান্ত লাগছে, আমি চলি এখন। হ্যাঁ।
রেখা, জমিদার বাবু দুদিনের মধ্যে টাকা ফেরত চেয়েছেন। এত টাকা আমি কোথায় পাবো এখন বুঝতে পারছি না। বাবাকে বলবো, উনি তো হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারবেন। না না, বাবাকে বলা যাবে না। এত টাকার কথা শুনলে হয়তো খুব চিন্তা করবেন উনি। এ বয়সে এত দুশ্চিন্তা ওনার শরীরের জন্য ভালো হবে না। 2-3 মাস সময় পেলে অবশ্যই আমি সব টাকার ব্যবস্থা করে ফেলতে পারতাম। এই 2-3 দিনে কি কিছু সম্ভব না? তাহলে এখন কি করবে তুমি? আমার তো খুব চিন্তা হচ্ছে। জানি না রেখা, ওপরওয়ালার হাতে সব ছেড়ে দিলাম। যা হওয়ার হবে, নতুন করে কিছু ভাবতে পারছি না। যে একটা না একটা পথ দেখাবেন, তুমি ভেঙে পড়ো না। শুনলে, দাদার বিরাট বড় বিপদ হয়েছে। জমিদার বাবুর কাছ থেকে অনেক টাকা ধার এনেছে, 2 দিনের মধ্যে শোধ করতে হবে, না হলে আইনি ঝামেলায় পড়বে। সত্যি এত বড় বিপদ? আর কৈলাস তো কাউকে কিছু বলছেও না। বাবাকেও তো বলছে না, ভয় পাচ্ছে বাবা টেনশন করবেন বলে। চিন্তা করো না কমলা, আমি একটা কিছু ব্যবস্থা করব এর। কি করবে তুমি? এসব নিয়ে তোমার কোনো চিন্তা করবার দরকার নেই, আর বাবা মাকেও কিচ্ছু বলবার দরকার নেই। দেখো, সব ঠিকই হবে। হ্যাঁ, দেখবে দাদা যেভাবেই হোক কোনো না কোনো ব্যবস্থা করবেই। দেখ তো কমলা, চালের গুঁড়োটা ঠিক মতো রেখেছি কিনা। হ্যাঁ মা, একদম ঠিক আছে। তোমার হাতের এই পিঠে তো ছোটবেলা থেকেই আমার প্রিয়। তুই তো ছোটবেলায় পিঠা বানানো শিখতে চাইতিস, মনে আছে? মনে আছে মা, কিন্তু তোমার হাতে এত সুন্দর করে কখনো বানাতে পারিনি। মা, আপনার হাতের পিঠের সুনাম তো পুরো গ্রামে আছে, সবাই আপনার কাছেই শিখতে চায়। আরে না না, এই আর এমন কি, শুধু একটু যত্ন করে বানাই। মা, আজ কি কি পিঠে বানাচ্ছ বলো তো? দাদার পছন্দেরটাও কি আছে? হ্যাঁ রে মা, তোর দাদার পছন্দের ভাপা পিঠে। ও তো এটা ছাড়া কিছু খায় না। সত্যি মা, উনি তো ভাপা পিঠে পেলে আর কিচ্ছু চান না। মা, আমিও একটু চেষ্টা করি পিঠে বানানোর, তুমি একটু শিখিয়ে দাও না। নিশ্চয়ই, আয় এদিকে আয়, শিখিয়ে দি তোকে। মা, এই বৃষ্টির শব্দ শুনতে শুনতে পিঠে বানানোর এই মুহূর্তটা অসাধারণ লাগছে। তুই যখন ছোট ছিলি তখনও ঠিক এভাবেই আমার পাশে বসে থাকতিস পিঠে বানানোর সময়। মনে আছে মা, তখন তুমি আমাকে ছোট ছোট পিঠে বানাতে দিতে, আর আমি বেঢপ আকারের বানাতাম, আর তুমি কি হাসতে। সেই দিনগুলো সুন্দর ছিল, তাই না? মা, আমাকেও তো শিখিয়েছিলেন প্রথম যেবার এ বাড়িতে এসেছিলাম, সে কথা মনে আছে? খুব মনে আছে বৌমা, তুইও তো প্রথমবার আমার মতোই বেঢপ পিঠে বানিয়েছিলি। বৌমা, কৈলাস কোথায়? এখনো দেখছি না তো ওকে। বাবা, ও কিছু কাজের জন্য বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আরে কি হয়েছে কৈলাস, এমন মন মরা কেন তুই? পিঠে খেয়ে যা, দেখ তোর পছন্দের ভাপা পিঠে বানিয়েছে তোর মা। এখন পিঠে খাওয়ার ইচ্ছে নেই বাবা, আমি একটু ঘরে যাই। কি হয়েছে ওর বলো তো? কয়েকদিন ধরেই দেখছি কেমন অন্যমনস্ক। কিছু না বাবা, অভিমানে হয়তো আমার সাথে ঠিকমতো কথা বলছে না, তাই এমন ঢং করছে হয়তো। হতেও পারে ছেলেটা তো একটু অভিমানী স্বভাবের। মা, এই পিঠেটা কি দিয়ে বানানো? স্বাদটা তো অসাধারণ। নারকেল আর গুড় দিয়ে বানানো বাবা, পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। তবু বলি, কৈলাসের সাথে একটু কথা বলে দেখবো আজকে রাতে। হ্যাঁ না বাবা, থাক, ওকে একটু সময় দিন, নিজে থেকেই ঠিক হয়ে যাবে দেখবেন। তোমরা যদি বলো তাহলে আজকে রাতে আর কিছু বলবো না, কিন্তু কালকে সকালেই একবার কথা বলতে হবে ওর সাথে। এক্ষুনি বোধহয় জমিদার বাবু টাকা নিতে চলে আসবেন, কিন্তু আমার কাছে এত টাকা নেই। সব মিলিয়ে মাত্র 10,000 টাকা জোগাড় করতে পেরেছি, কিন্তু এখনো 90,000 টাকা বাকি। এ টাকা কোথায় পাবো এখন? বাবু, দোকানে এত টাকা জিনিস বাকি পড়ে গেছে যে কোনোভাবেই টাকা তুলতে পারছি না। সবার বাড়ি বাড়ি গিয়েছি, কিন্তু কেউ টাকা দিচ্ছে না। আমার কাছে শুধু 10,000 টাকা আছে এখন মাত্র। আরে আমি তো তোমার কাছে টাকা চাইতে আসিনি কৈলাস, বাজারের দিকে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। মানে বাবু? আরে তোমার ধারে টাকা অভিলাষ কালকেই আমার বাড়ি দিয়ে এসেছে, একদম পুরো 1 লক্ষ টাকা। কি বলছেন বাবু?
সত্যি বলছি কৈলাস, তোমার বন্ধুটা তো তোমাকে ভালোই বাসে দেখছি। কালকে সকালে এসে পুরো টাকাটা মিটিয়ে দিয়ে গেছে, একটু দেরি করেনি। হ্যাঁ, আমি তো জানতামই না সব, কিন্তু ও কেমন করলো এমনটা? আমি তো ওর সাথে ভালো ব্যবহারও করিনি এতদিন। সে তো তুমি ওকে জিজ্ঞেস করে দেখো কৈলাস। আমি এখন চলি, আর পরবর্তীতে টাকা লাগলে নিও, কিন্তু একটু কম করে নিও ভাই, যাতে ফেরত দিতে কষ্ট না হয় তোমার, ঠিক আছে? এতদিন যাকে আমি দূরে ঠেলে রেখেছিলাম, সে আমার এত বড় বিপদে পাশে দাঁড়ালো, নিজেকে খুব ছোট মনে হচ্ছে এখন। অভিলাষ, একটু দাঁড়া তো। বল, কি হয়েছে? তুই কেন আমার টাকা শোধ করে দিলি জমিদার বাবুকে? আর তুই জানলি বা কিভাবে যে আমি তার কাছে টাকা পাই, মানে সে আমার কাছে টাকা পায়? আমার বন্ধু এত বড় বিপদে আছে, আর আমি তার পাশে না দাঁড়িয়ে থাকতে পারি বলতো? অভিলাষ, আমি কয়েকদিনের মধ্যেই তোর টাকা ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। আর আমি সত্যি লজ্জিত অভিলাষ, এতদিন তোকে আর কমলাকে যেভাবে দূরে ঠেলে রেখেছিলাম সেটা ঠিক করিনি আমি। যা হয়ে গেছে, সেটা নিয়ে ভাবিস না। আজকে থেকে নতুন করে শুরু করি আমরা সবাই। তোর হাতে হলে ফিরিয়ে দিস, তারা নেই কোনো। আমি এখন বাড়ির দিকে গেলাম, ঠিক আছে? না না, দাঁড়া, এতদিন যে তোর সাথে এমন ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি লজ্জিত অভিলাষ। তুই আমার সেরা বন্ধু ছিলিস, আজও আছিস। এই কথাটাই তো এতদিনে শুনতে চেয়েছিলাম কৈলাস। চল, আজকে থেকে আবার আগের মতো বন্ধু হয়ে যাই আমরা। একসাথে চা খাবো রোজ সকালে, ঠিক ছোট্টবেলার মতো। সেটাই তো চাই আমি। অনেক দিনের অপেক্ষার পর আজকে এই কথাটা শুনলাম। হ্যাঁ মা, রেখা, আজকে সন্ধ্যায় বড় করে ভোজের আয়োজন করো। আমার বোন জামাই বাড়িতে এসেছে, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। হঠাৎ কি হলো তোর, এত খুশি লাগছে যে? কিচ্ছু হয়নি মা, শুধু বুঝতে পেরেছি অনেক কিছু। এবার সব ঠিক হয়ে যাবে, দেখো। আজ তাহলে সবার জন্যই সবচেয়ে ভালো রান্নাটাই করতে হবে আমাদের। হ্যাঁ রেখা, আজকের দিনটা সত্যি বিশেষ। এমন দিন তো বারবার আসে না। আজকের এই সন্ধ্যাটা সত্যি বিশেষ। আমার সব সন্তান আজকে একসাথে বসে খাচ্ছে। মা, এই মাছের ঝোলটা তো অসাধারণ হয়েছে, আর একটু দিন তো। নিন জামাই বাবু, আজ পেট ভরে খান, লজ্জা করবেন না। দাদা, আজ তোকে এত খুশি দেখে সত্যিই ভালো লাগছে। কমলা, তোকে এতদিন যে কষ্ট দিয়েছি তার জন্য সত্যিই দুঃখিত। তুই আমার একমাত্র বোন, তোর সুখেই তো আমার সুখ থাকা উচিত ছিল। থাক দাদা, আজ থেকে সব ভুলে নতুন করে শুরু করি আমরা। আরে আজকের এই সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে সুখের সন্ধ্যাগুলোর একটা হয়ে থাকবে। কৈলাস, তোকে একটা বুদ্ধি দিই। শুনেছি দোকানে অনেক টাকা বাকি পড়ে আছে, তুলতে পারছিস না। আমি বলি কি, হালখাতার আয়োজন কর, তাহলে সব টাকা না উঠলেও অনেকটাই উঠে আসবে, দেখবি। কি বলছিস অভিলাষ? আমাকে একটু বুঝিয়ে বলতো এই হালখাতা কি জিনিস? বাবা, হালখাতা হলো বছরের একটা নির্দিষ্ট দিনে সব পুরনো বাকি হিসেব মিটিয়ে নেওয়ার একটা রীতি। মিষ্টিমুখ করিয়ে সবাইকে ডেকে নেওয়া হয় সেদিন। আরে বাহ, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। কয়েকদিনের মধ্যেই ব্যবস্থা করব তাহলে। দারুণ বুদ্ধি তো অভিলাষ, তোমার মাথায় সত্যি ভালো ভালো আইডিয়া আছে দেখছি। তাহলে তো এবার দোকানের সব চিন্তাই দূর হয়ে যাবে বাবা। হালখাতায় মিষ্টি কিন্তু মিষ্টির ব্যবস্থা করিস, তুই তো জানিস মিষ্টি আমার কতটা পছন্দ। সেটা নিয়ে চিন্তা করিস না, তোর জন্য আলাদা করে মিষ্টির হাঁড়ি রেখে দেবো। হ্যাঁ, আর একটা কথা কৈলাস, তোর টাকাটা তুই যখন পারবি তখনই ফেরত দিস, কোনো তাড়া নেই আমার। তুই সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু অভিলাষ, এই কথাটা আজকে বুঝলাম। এই তো, এভাবেই সবাই মিলে হাসি খুশি থাকাটাই আসল সুখ। আর মা, এই বৃষ্টির সন্ধ্যায় এমন ভোজ যে হবে তা তো আমরা কেউই ভাবতে পারিনি। বাবা, এবার থেকে প্রতি বছর এই বর্ষার সন্ধ্যায় আমরা সবাই মিলে এভাবেই বসবো, কেমন? হ্যাঁ নিশ্চয়ই মা, এই কথাটাই তো আমিও শুনতে চেয়েছিলাম এতদিন।